ফিরে এলাম বিরতির পর। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তার যে নির্দেশনামা সেখানে স্পষ্ট করে এক একজন সাক্ষী তাদের বিস্ফোরক চাঞ্চল্যকর বয়ান কিন্তু একেবারে উঠে এসেছে। দ্রুত দেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ ঘোষ। শিয়ালদা আদালতের নির্দেশনামায় উল্লেখ রয়েছে একজন সাক্ষী কিন্তু বয়ানে এমনটাই জানিয়েছিলেন। শিয়ালদা কোর্টের বিচারকের নির্দেশনামার 32 নম্বর পাতায় আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেছেন, দেহ উদ্ধার হওয়ার পর তিনি তড়িঘড়ি ফোন করেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কল ব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তার বয়ানে বলছেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান, তার যে প্রথম রিয়াকশন হওয়া উচিত, সেই রিয়াকশনের সঙ্গে প্রতিক্রিয়ার সঙ্গে এটা মানানসই নয়। প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত যে আমাদের কোনো চেষ্টা করা উচিত কিনা, যাতে মেয়েটি এখনও বেঁচে আছে কিনা, বাঁচানোর কোনো সুযোগ আছে কিনা। তারপরে সেটা পুলিশকে খবর দেওয়া উচিত। এরপরে পুলিশ তাকে মর্গে নিয়ে যাবে বা কি করবে, এটা পুলিশের কাজ। কখনোই একজন প্রশাসনিক প্রধান এই যে কথাগুলি বলেছেন, এটা নিয়ে আমাদের যে ট্রায়াল কোর্ট সেখানেও এই প্রশ্ন উঠেছে। রেকর্ড করেছেন PW6 যিনি ডক্টর আর কি এক্সামিন হয়েছেন আর কি, উনি বলেছেন যে ওনাকে বলেছিল যে সঙ্গে সঙ্গে ওটা মর্গে পাঠিয়ে দিতে, কিন্তু তিনি বলেন যে অলরেডি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যতক্ষণ না ইনভেস্টিগেট করছে ততক্ষণ পর্যন্ত ডেড বডি মর্গে পাঠানো যাবে না। সেটা এভিডেন্সে আছে এবং জজ সাহেব সেটা রেকর্ডও করেছেন আর কি। অনববাবু, একেবারে হাসপাতালের দায়িত্বে যিনি ছিলেন সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 দিন রাজ্য পুলিশ সময় পেয়েছিল তদন্ত করা। সন্দীপ ঘোষকে তো একবারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমরা দেখতে পাইনি, উল্টে তাকে বারবার আড়াল করার চেষ্টা হয়েছে। না, এটা তো অবশ্যই অনেক গাফিলতি হয়েছে এবং যে আমরা যে রায়টা পড়েছি সেই রায়টায় আরও একাধিকজন, আমি বলছি যে রূপালী মুখার্জি, অনুপ দত্ত, তারপর হচ্ছে সুব্রত চ্যাটার্জি, এসআই, এরকম আরও অনেকের সম্পর্কে এরকম অনেকগুলো তথ্য এসেছে। এগুলো নিশ্চয়ই গাফিলতি, অবশ্যই গাফিলতি। কিন্তু আমি বলছি যে ধরুন গত 1 বছরে মাটিগাড়া, শিলিগুড়ি থেকে গুড়াপ, আমাদের যে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশ কিন্তু তদন্ত করে এমনভাবে প্রসিকিউশনটা করেছে যাতে সর্বোচ্চ সাজায় নিয়ে যাওয়া যায়। প্রভাবশালী ছিল, প্রভাবশালী থাকার একে প্রভাবশালী আপনি কেন ধরছেন? আর যদি প্রভাবশালী হয়ও, সিবিআই করলোটা কি? সিবিআই করলোটা কি? সিবিআই এর যিনি এই তদন্ত লিড করেছেন, যে ঘটনার উদাহরণ দিলেন, সেখানে কতজন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং সেখানে কতজন প্রভাবশালী? যদি থাকতো তাহলে কি ওই রায় হতো? কে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং এটা আগে থেকে আপনি ধরে নিয়ে এই জিনিসটা যদি সাজান, যদি সাজান এভাবে, তাহলে সমস্যাটা হচ্ছে যে তাহলে কোর্ট বলেছে 4 দিন বাদে তো চলে গেছে। ঠিক কথা, আমি বলি 4 দিন বাদে এই তদন্ত চলে গেছে সিবিআই এর হাতে চলে গেছে তদন্ত। সিবিআই তো 5 মাস আগে কামদুনিটা কি হলো? কামদুনিতে রাজ্য সরকার করলো, তার মধ্যে সিবিআই ব্যর্থতাটা কোথায়? এই যে সীমা পাহুজা, এই সীমা পাহুজা হাতরাসও ছিলেন। সিবিআই এর কথা তো বোঝা গেল, রাজ্য পুলিশ কতবার 4 দিন পেয়েছে, সন্দীপ ঘোষকে ডাকার জন্য সময় যথেষ্ট নয়, সেটা সন্দীপ ঘোষকে ডাকার জন্য যথেষ্ট নয়। এটা তো আমার মনে হয় সন্দীপ রাজ্য পুলিশ যেমন ডাকেনি, প্রাতিষ্ঠানিক কোন সিবিআই বারবার বললেও, চাঞ্চল্যকর দাবি মুখ বন্ধ খামে দিলেও, তারাও কিন্তু সন্দীপ ঘোষকে একবারও তদন্তের আওতায় আনার প্রয়োজন মনে করেনি। দেখুন, আমার একটা অদ্ভুত লাগছে যে অর্ণবদা এটা বলছেন না যে আমাদের বাংলার পক্ষে লজ্জার যে কেন হাইকোর্টকে সিবিআই কে আনতে হলো, কেন কলকাতা পুলিশ কিছু করতে পারলো না? সিবিআই কে আনতে হয়েছে, সমস্ত কেসে সিবিআই আসে, হাতরাসে সিবিআই আসেনি, আপনি কথা বলতে পারবেন না, হাতরাসে সিবিআই আসেনি। আমি কথা বন্ধ করতে বলুন, আমি আমার সাথে কথা বলিনি। এইবার হাইকোর্টের অর্ডার দেখবেন, যখন সিবিআই কে দেওয়া হলো, হাইকোর্ট বলেছেন যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট হওয়ার পরে 3 দিন ধরে কোনো তদন্ত এগোয়নি, সেই জন্য দেওয়া হয়েছে। আজকে আপনি জানবেন ওই সঞ্জয় রায় যদি পুলিশের কাস্টডিতে থাকতো, তাহলে এই সঞ্জয় রায়ের কোনো সাজা হতো না। তারা সেটা চাইছিল যে সঞ্জয় রায়কে পরে বার করে নেব। সঞ্জয় রায় বলছে তদন্তটা সীমারেখা ভেবে নিল কেন? সিবিআই সঞ্জয় রায় থেকে এগোতে পারলো না কেন? আমি সেটা বলে দিচ্ছি। সঞ্জয় রায় বলছে যে আমাকে আইপিএস এর সমস্ত বলে দিয়েছিল। একদম। আচ্ছা, এবার আপনার কথা প্রশ্নের উত্তর দিই। দেখুন, একটা মার্ডার কেসে এখানে হচ্ছে আইনজীবী রয়েছেন, হয় একটা প্রমাণ আর একটা সাক্ষী। ঠিক। আচ্ছা, সিবিআই প্রথম রিপোর্টে সুপ্রিম কোর্টে বলেছে যে ট্যাম্পারিং হয়েছে, ওখানে আর কিছু প্রমাণ নেই, মিলবে না, হয়ে গেছে। এবার সাক্ষীর ক্ষেত্রে 150 জন মতন তাদেরকে প্রশ্ন করেছে।
128 এর মধ্যে 51 জনকে মাত্র প্রশ্ন করেছে। তার মধ্যে পরিবার কি বলছে? যাদেরকে প্রয়োজন ছিল তাদেরকে নিয়ে এসছে। মাকে যদি জিজ্ঞেস করেননি। মাকে জিজ্ঞেস করা হয়নি। যদি পরিবারের থাকতো যে আরোকে আনতে হবে, পরিবারের আইনজীবীর প্রভিশন ছিল, তাদেরকে নিয়ে আসা। আর সিবিআই এর কর্তব্য কিছু ছিল না। বেশ, পরিবার কি বলছে? সিবিআই এর গাফিলতির কারণেই কিন্তু বিরলের মধ্যে বিরলতম বলে আরজি করকে বলা যায়নি রায়ে, এমনটাই মানে বলতে পারেননি বিচারক। তার কারণ সিবিআই এর গাফিলতি। একেবারে সমাধান ধরে ব্যাক ক্যালকুলেশন করে কোথাও সিবিআই অঙ্ক মেলাবার চেষ্টা করেছে নির্যাতিতার পরিবার, এমনটাই বলছে। সিবিআই আগে উত্তর দেখেছে, অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়ে। সাধারণত রেয়ার অফ রেয়ার কেস কখন বলেন জজ, যখন তদন্তকারী সংস্থা তার পেছনে তদন্তের পেছনে কোনো প্রশ্ন না তুলতে পারে। কিন্তু জজ তো যে রায়ের কপি দিয়েছেন সেখানে অনেক প্রশ্ন, তারপরেও যে জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছেন সঞ্জয়কে, সেটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সিবিআইয়ের গাফিলতির জন্যেই সঞ্জয়ের ফাঁসি হয়নি। সিবিআই আজকে যাচ্ছে কলকাতা হাইকোর্টে, অবশ্যই আমরা সেদিকে নজর থাকবে। তবে ইতিমধ্যেই শহর এবং শহরতলির একাধিক বহুতল যা একেবারে হেলে পড়ছে। শুরু হয়েছিল বাঘাযতীন দিয়ে এবং তারপরে একেবারে বেলঘরিয়া, কামারহাটি এবং সেখান থেকে ট্যাংরা, তারপরে বিধাননগরে জোড়া বহুতল হেলে পড়ার ঘটনা ঘটছে। একে অপরের ওপর দায় ঠেলাঠেলি খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিধাননগর পুরসভার বাগুইয়াটির জগৎপুর থেকে নারায়ণপুরে হেলে পড়া বাড়ির সন্ধান মিলল। নিচ থেকে দেখলে দুটি বাড়ির মধ্যে দূরত্ব 2 ফুট, কিন্তু যত ওপরে উঠছে ততই কমেছে দূরত্ব। দেখে মনে হচ্ছে দুই বাড়ির ছাদ একেবারে মিশে গেছে। কাউন্সিলর দেখবে না যে বাড়ি হচ্ছে, সবাই অনুমোদন নেইনি আমরা। কেন আমাদের এখানে আগামী 5 থেকে 7 বছর ধরে কোনো ট্যাক্স হচ্ছে না, কোনো মিউটেশন হচ্ছে না, সব কিছু কোনো প্ল্যান করা হচ্ছে না। কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি। পাশেই রয়েছে একতলা একটি বাড়ি, তার আশঙ্কা আরও বেশি। গার্ডেন রিচ একটা আমাদের মতন ঝুপড়ি বাড়ির উপরে পড়ে গিয়ে 11-12 জন মারা গেল। সাবেক সেই থেকে তো আরও টেনশনে রয়েছি। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। একটি বাড়ি আগের কাউন্সিলরের সময় হয়েছিল। বিধাননগর পুর নিগমের নারায়ণপুরে বহুতল বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটু একটু করে হেলছে বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বাঁদিকে হেলে গেছে বহুতল, প্রায় গা ঘেঁষে রয়েছে পাশের বহুতলের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, গোটা বহুতলটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। ইতিমধ্যেই এখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলে আমাদের নলেজে আসে, আসার সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে চিঠি করে দেওয়া হয়, বলা হয় যে 15 দিন বা ইত্যাদি একটা সময় দেওয়া হয়। তারপরে তারা একটু সময় যা নিয়েছে তার থেকে নির্ধারিত বেশি নেন, তারপরে তারা সবাইকে বের করে দেওয়া হয়েছে। এটা যা আছে, যা প্রসেস আছে কর্পোরেশন শুরু করে দিয়েছে, সেই প্রসেস অনুযায়ী হবে। প্রয়োজন হলে ডেমোলিশ করা হবে, প্রয়োজন হলে তাকে যা রিকনস্ট্রাকশন করার ক্ষেত্রে যা যা লিগাল ফেসিলিটি আছে সেটা নেওয়া হবে। যে বাড়ি করছে বা যে কন্ট্রাক্ট নিয়ে বাড়ি করছে, সে কিভাবে করছে, কি মেটেরিয়াল দিচ্ছে কি দিচ্ছে না, সেটা কিন্তু ন্যাচারালি আমরা তো স্ট্রাকচারাল এসব দেখি। আমরা বাড়িটাতে কি কি দিচ্ছে কি করছে এগুলো তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। স্বাভাবিক কারণে যে বাড়ি করছে সে জানে, এবং যে বানাচ্ছে কন্ট্রাক্টর সেই বলতে পারবে যে কি অবস্থায় কি দিয়ে বাড়ি করেছে। যে আমরা কর্পোরেশন আইনেতে আমাদের যা যা ব্যবস্থা আছে আমরা সবটাই সেটা দেখছি এবং নেব। প্রবল আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন স্থানীয়রা। প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, কর্পোরেশনের দায়িত্ব কতটা? কর্পোরেশন কিছুই দেখবে না, কিছুই জানবে না, যা পাবে তাহলে বেআইনি জলাজমি বুঝিয়ে যদি বাড়ি হয়ে থাকে, এরা কোনো ট্যাক্স দেন না। আমি শুনছিলাম একজন বলছিলেন এরা কোনো ট্যাক্স দেন না, এদের কোনো মিউটেশন হয়নি, তারপরও এরা জল পান, এরা বিদ্যুৎ পান, সেই পরিষেবাগুলো এরা সবটা পান। একটা জায়গা কিনতে গেলে তার সার্চিং করতে হয়। একটা জায়গায় কোনো বহুতল হোক, একটা বাড়ি তৈরি করতে গেলে তার সয়েল টেস্ট করতে হয়, তার যে জায়গাতে তার পারমিশন নিতে হয়, সেগুলো পায় কি করে, কে দিচ্ছে? কাউন্সিলর জানে না, পুরসভা জানে না। পুরসভা 401 নম্বর ধারাটাকে আরও শক্তিশালী করুন। গার্ডেন রিচে মারা যাবার পর বলেছিলেন পুরসভা অনেক কিছু করবেন, করলোটা কি? আসলে রাজ্য সরকারটাই হেলে গেছে। তার রাজ্যবাসীকে সোজা হয়ে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে। এই দিনের পর দিন তারা যাবে কি করে? একটুখানি মাথার ছাদ রাখার জন্যে সারা জীবনের রোজগারটা খরচা করে আজকে একটা জায়গাতে তারা কয়েকজন মানুষ
একটা জায়গা ছাদ পারে, তা সেই জায়গায় সেই ছাদটা নষ্ট করে গেলে তারা যাবে কোথায়? একদম। রাজ্য সরকার সেই জায়গাতে কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই তাদের। আর পুরসভা, কলকাতা পুরসভার কোনো কাজ নেই, একটার পর একটা হচ্ছে আর বলছে দেখছি আর দেখবো, আর দেখছি আর দেখবোটা কতদিন দেখবেন? সেই মানুষগুলো যাবে কোথায়? ঠিক এই জায়গায় আমি একবার মেয়রের বক্তব্যটা আপনাদের শুনিয়ে দিই। দেখুন, হেলে পড়া বাড়ি মানেই কিন্তু বিপজ্জনক নয়, এবং সব দায় কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের। মেয়রের পক্ষে দেখা সম্ভব নয়। দেখুন একবার। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে, এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবে না। সব হেলে পড়া বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। ট্যাংরার যে বাড়ি হেলে পড়েছে সেই প্রসঙ্গে মেয়রের এই বক্তব্য। বর্ণবাবু বলুন তো, একটা হেলে পড়া বাড়ি সেটা নাকি বিপজ্জনক নয়, তাহলে সেই হেলে পড়া বাড়ি নাকি কলকাতায় আরো অনেকগুলো আছেন, তাহলে বাসিন্দারা তারা সেখানেই বাস করবেন। পুরসভা তো আগেই বলে দিচ্ছে যে সবটা দেখার দায় তাদের নয়, তাদের পক্ষে সম্ভব নয় দেখা। কাউন্সিলররা কোথাও তারা দায় নিতে রাজি নন। যখন বাড়ি হয়েছিল তখন তারা ছিলেন, এখন আর তারা কেউ কারুর পাশে নেই বাসিন্দাদের। তাহলে দায়টা কে নেবে? আজ একটা দুর্ঘটনা ঘটলে এই সাধারণ মানুষগুলোর দায়িত্ব কার? আমি প্রথমে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে দেখুন, এরকম পরিসংখ্যান আমাদের হাতে আছে কিনা যে কলকাতা পুরসভার অধীনে যে এলাকা, এই যে যতগুলো আমাদের ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর অধীনে এক্স্যাক্টলি সংখ্যাটা কত, আমাদের কতগুলো বহুতল বাড়ি রয়েছে। সেই বহুতল বাড়িগুলোকে যদি ক্যাটেগরাইজ করি, যে তার মধ্যে খুব দামি বহুতল বাড়ি যেখানে অত্যন্ত ধনীরা থাকেন বা খুব পয়সা খরচ করে তৈরি করা হয়েছে এরকম স্ট্রাকচারাল বাড়ি, আর হচ্ছে কম রোজগারের মানুষদের যে বাড়ি, এর মধ্যে আপনি লক্ষ্য করুন এই যে হেলে পড়া যেগুলো ঘটছে, 30টা উনি সংখ্যা বলেছেন, ফিরাদ হাকিম বলেছেন এরকম 30টা সংখ্যা। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা বলছেন না সংখ্যাটা আরো বেশি হবে এরকম, কিন্তু এক্সাক্ট সংখ্যা কিন্তু আমাদের কাছে নেই। মানে আমি যদি আপনারা যে আপনারা যে প্রতিবেদনটা দেখাচ্ছেন যে 8 দিনে 5টা বাড়ি হেলে গেছে এরকম খবর পাওয়া গেছে, আমি বলছি মোট কতগুলো বাড়ি রয়েছে, তার মধ্যে কটা বাড়ির মধ্যে এরকম যদি এটা হয় না 4-5টা বাড়ি যে হেলে গিয়েছে, সমাধানের তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো স্ট্রাকচারাল যে গন্ডগোল, সেই স্ট্রাকচারাল গন্ডগোলের ক্ষেত্রে যে প্রমোটার সে কি ধরনের মেটেরিয়াল সাপ্লাই করছে সেটা দেখা, এবং ওইখানে যে অনুমতি দিচ্ছে, যারা যে সমস্ত লোকগুলো অনুমতি দিচ্ছে, যারা ইয়েতে রয়েছে, দায় আছে কি দায় নেই, আমি একটা সিম্পল জিনিস আছে, কিন্তু ইকুয়ালি দায় ওই প্রমোটারেরও আছে, যারা বিল্ডিং করছে তাদেরও আছে, যারা কিনছে তাদেরও আছে। তার কারণ অবশ্যই তার কারণ তারা সব সময় তারা নজর করছে না যে তারা কি ধরনের মেটেরিয়াল দেওয়া হচ্ছে, তারা মেটেরিয়াল দেখে কি বুঝবেন আপনি? আমি চুন বালি সিমেন্ট দেখে কি বুঝবো বলুন তো? তাদের থেকে দেখা দরকার, একই সঙ্গে যে তাদেরও একটা নজরদারি থাকা দরকার, যখন বানানো হচ্ছে তখন তাদেরও নজরদারি থাকা দরকার। অনেক সময় কি হচ্ছে, কলকাতা কর্পোরেশন নজরদারি রাখতে পারবে না, যিনি কিনবেন তার দায়িত্ব সবটাই। আর হেলে পড়লে, আর যখন হেলে পড়বে বা যখন ভেঙে পড়বে, তন্ময় মুখোপাধ্যায়, যখন ভেঙে গার্ডেন রিচে, এক সেকেন্ড গার্ডেন রিচে দাঁড়ান গার্ডেন রিচে যখন বাড়িটা ভেঙে পড়লো, রাতের অন্ধকারে 12টা মানুষের প্রাণহানি হলো, সেই সময় মেয়র দাঁড়িয়ে কি বললেন? প্রথমত তিনি তৃণমূল কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে গেলেন, তিনি প্রথমেই সেফ হয়ে গেলেন। আচ্ছা, এবার তিনি দাঁড়িয়ে কি বললেন? বললেন যে সবটাই দেখার দায়িত্ব তো আমাদের নয়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা পারমিশন দিয়েছিল সেই ইঞ্জিনিয়ার, তাদের একটা তালিকা তৈরি হোক, কতবার তারা ভিজিট করছেন। তার মানে সব দায় হচ্ছে ইঞ্জিনিয়ারদের, কলকাতা পুরসভার দিকে কিন্তু কোনো আঙুলি তোলা যাবে না। তন্ময় মুখোপাধ্যায়, উনি যে বললেন যে হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় যতক্ষণ না বাড়িটা ভেঙে পড়ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে। সেটা গার্ডেন রিচের ক্ষেত্রে আমরা সেই প্রমাণটা পেয়েছি। এবার আপনি দেখুন যে একটা জায়গায় দুটো বাড়ির মধ্যে ন্যূনতম যে ব্যবধানটা থাকা দরকার, যে গ্যাপটা, সেটা নেই। একটা বাড়ি উঠে গেল 6 তলা পর্যন্ত, সেখানে কাউন্সিলর বা পুরসভা কেউ কিচ্ছু দেখতে পেল না, তারপরে সেখানে মানুষ বাস করতে আরম্ভ করলো। এখন দেখা যাচ্ছে যে দুটো বাড়ি একসাথে হেলছে, কারণ একটা বাড়ির ওয়েট আর একটার উপরে গিয়ে পড়ছে। তো এই অবস্থা করেছেন। এই যে আপনি জিজ্ঞাসা করছেন এর সমাধান কি, এর সমাধান হচ্ছে যে প্রমোটার কোটি কোটি টাকা পকেটে নিয়ে বাড়ি চলে যাবে, তারপরে তার ভাগ দেবে এই তৃণমূলের নেতা মন্ত্রীদের, তারা পয়সা নিয়ে বাড়ি চলে যাবে। তারপরে যখন ভেঙে পড়বে তখন আমার আপনার মতন করদাতাদের পয়সায় বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে।
এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে কিন্তু সমাধান। বাংলার বাড়িটাই বা কোথায় তৈরি হবে মহানন্দা দিয়ে একটু সংক্ষেপে যাব। সেটা হচ্ছে একজন কাউন্সিলর বলছেন, আমি দেখলাম যে একেবারে অভিযোগ হচ্ছে যে জলা জমি বুঝিয়ে নাকি বেআইনি বাড়ি তৈরি হচ্ছে। কাউন্সিলর তিনি ভরসা দিচ্ছেন, বলছেন এই বাড়িটা হেলে গেছে, এটা ভেঙে ফেলে এখানেই বাংলার বাড়ি তৈরি হবে। একটা বেআইনি জলা জমির উপরে বাংলার বাড়ি তৈরি হবে? আমি মানে এই প্রস্তাবটা শুনেই খুব আশ্চর্য হলাম যে বাংলার বাড়ি কোথায় হতে পারে, তার কি ক্রাইটেরিয়া, এবং বাংলার বাড়ি হলেও যে সেটা যে ভেঙে পড়বে না তার গ্যারেন্টি কে দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে প্রমোটার রাজ বলে একটা কথা চালু হয়ে গেছে বহুদিন ধরে, এরা কারা? একটা প্রমোটার হতে গেলেও আমার মনে হয় এখন তাদের কোয়ালিফিকেশন দেখা উচিত। শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের খুব ঘনিষ্ঠ তারা হয়ে যাচ্ছে প্রমোটার, আমরা চারপাশে দেখতে পাচ্ছি। এবং এই প্রশ্নটা তো শাসক দলকে অস্বস্তিতে ফেলবেই, এটা তাদের বোঝা উচিত। দ্বিতীয়ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের উপর সব দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং তাহলে তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কোয়ালিফিকেশন নিয়ে এবার প্রশ্ন উঠবে। আমি এই জায়গায় একটা ছোট্ট বিরতি নেব, তারপর আপনাদের দেখাবো মালদায়, যেখানে ফের কিন্তু আক্রান্ত হয়েছে পুলিশ। দুষ্কৃতীরা তারা কিন্তু ফের গুলি চালিয়ে পালিয়েছে। শহরে এক সপ্তাহের মধ্যে পরপর 5টা শহর এবং শহরতলি জুড়ে বাড়ি হেলে যাওয়ার ছবি আপনাদের দেখিয়েছি। সেই ঘটনার কথা সামনে এনেছি। গত বছর মার্চ মাসে গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়েছিল, 12 জনের প্রাণ চলে গিয়েছিল। প্রায় 1 বছর কাটতে চলল, কি অবস্থা দেখুন। 17 মার্চ 2024 রবিবার রাত 12টা কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। রাতের অন্ধকারে বহুতল ভেঙে মৃত্যু হয় 12 জনের। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করে নিম্নমানের জিনিস দিয়ে কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। তারপরই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ আসতে শুরু করে। দেখা যায় কোথাও 2টি বহুতলের মাঝে একটি মাছিও গলতে পারবে না, কোথাও হেলে পড়া বহুতল গুঁতো মারছে পাশের এক বহুতলকে, কোথাও আবার 2 বহুতলের মাঝে মাথা তুলেছে স্লিম ফিট হাই রাইজ। প্রায় 1 বছর হতে চলল সেই সব ঘটনা দুর্ঘটনার। বাঘাযতীন, বেলেঘাটা, বিধাননগর, ট্যাংরার ঘটনার পর ফের নজরে শহরের বেআইনি নির্মাণ। এই প্রেক্ষিতে এদিন এবিপি আনন্দ ঢু মারল গার্ডেন রিচের পাহাড়পুর রোডের বহুতল দুটিতে। দেখা গেল সময় গিয়েছে ঠিকই, কিন্তু ছবিটা রয়ে গিয়েছে একই রকম। একটি বাড়ি হেলান দিয়েছে পাশের বাড়ির গায়ে, এক বাড়ির এসি ঠেকে গিয়েছে পাশের বাড়ির দেওয়ালে। গার্ডেন রিচের বিপর্যয় আদৌ কি দুর্ঘটনা নাকি কার্যত খুন? প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে ওঠে বেআইনি বহুতল? তখন এইসব প্রশ্ন উঠলেও আজও কোনো উত্তর মেলেনি। আদৌ কি কোনো দিন মিলবে? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। নজরদারির দায় কার? সত্যি কি প্রশাসন এভাবে দায় এড়াতে পারে? কলকাতা পুরসভারই বা দায় কতটা? অবশ্যই এই প্রশ্নগুলো তো থেকেই গেল। আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ।